এত বড় যে একটা আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলন সম্পর্কে আমাদের ধারণা কি? এই আন্দোলনের চেতনা কি ছিল, লক্ষ্য কি ছিল? আমি বলি, যে কোনো আন্দোলন বলেন, সেই আন্দোলনের পেছনে মানুষের একটাই আকাঙ্ক্ষা থাকে, সে যেন জয়লাভ করতে পারে, সে যেন আরও ভালো কিছু আশা করতে পারে, অর্জন করতে পারে, জীবন যাতে আরও সুন্দর করতে পারে। সেটা আপনি ভাষা আন্দোলন বলেন, সেটা স্বাধীনতার যুদ্ধ বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো আন্দোলন মানুষ করেছে সব আন্দোলনে তার সামনে লক্ষ্য ছিল, যা চলছে তা চাই না, নতুন একটা কিছু চাই যেটা আমাকে সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধি দেবে, জীবনকে আরও উপভোগ্য করবে এবং এই জীবন যাপন করে আমার আনন্দ হবে। শামসুর রহমানের একটা কবিতা আছে না, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে, মানে রিল্যাক্সড। আমি যেখানেই বাস করি, যে অবস্থায় আছি, আমার মধ্যে খুব টেনশন নাই, আমি যা দেখছি চতুর্দিকে তাতে আমি প্রীতবোধ করছি, আমার ভালো লাগছে এবং সেই যাত্রাপথে আমার সমগ্র জীবনটা যাপন করতে পারছি। মানুষের এই যে মহৎ জীবনের আশা, একটা বড় কিছু পাবার আশা, তাই তাকে বড় করে। আর সেজন্যই অত বিরাট আশা নিয়ে মানুষ দুই হাত বাড়িয়ে আবু সাইদের মতো বা পুলিশকে বলতে পারে, চালাও গুলি, আমি গুলি নিতে রাজি আছি। পুলিশ গুলি চালায়, মারা যায়, কিন্তু একটা লোক সরে না, তার সাথে সাথে আরও মানুষ জড়ো হয় আরও বৃহত্তর জীবনের আশায়। উপলব্ধি কি বলেন তো? সেদিন আমাদের কি উপলব্ধি ছিল, আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? মানে যা চলছে ওইটা যেন না চলে, আরও ভালো কিছু হয়, উন্নততর কিছু হয়। তাই তো যে দেশে বাস করি এই রকম দেশ যেন না হয়, এইভাবে ভোট চুরি, ডাকাতি, লুট, সমস্ত ধরনের অপকর্ম বন্ধ যাতে হতে পারে, একটা সুন্দর দেশ হয়। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। ওই যে স্লোগান দেয়, বলতে দাও বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই। সেই স্বপ্নের কাছে আমরা যেতে পেরেছি কত দূর? আমি প্রথমেই আপনাদের স্পষ্ট করে বলতে চাই, শামসুর রহমানের কবিতা দিয়ে যে আমি বললাম, অথবা জনগণের আকাঙ্ক্ষার কথা যে আমি বললাম, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। আমরা জুলাই সনদ বলছি, আমরা আমাদের যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল সেগুলো লিখিত আকারে জনগণের সামনে যেরকম করে পেশ করেছি, সবার মধ্যে বলেছি, সেগুলো নিয়ে কি অবস্থা হয়েছে তা জানেন। জুলাই সনদ এখন মানুষের সামনে একটা বিভ্রান্তি তৈরি করছে। এই মঞ্চে যারা যারা বসে আছেন তারা সবাই মিলে বলছেন জুলাই সনদের সাথে বেইমানি করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এইটা পালন করা হবে না। আর যারা ক্ষমতায় আছেন, জিতেছেন, 2/3 বেশি মেজরিটি পেয়ে এখন ক্ষমতায় বসেছেন, তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মানে কি? একজন উত্তর মেরু দেখাচ্ছে যে ওইটাই আবার মেরু, আর আরেকজন দক্ষিণ মেরু দেখে বলে ওইটাই আবার মেরু। উত্তরটা উত্তর নয়, দক্ষিণটাই আসলে সত্যি। মানুষ তো বোঝে না। জুলাই সনদ বোঝা তো সহজ নয়। আপনি সত্যি সত্যি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে চান, যদি স্বাধীন করতে চান তার মানে মানুষকে স্বাধীন বানাতে চান। আর সেই কারণে বিচারিক প্রক্রিয়া সহ সামগ্রিক পদ্ধতিটা যাতে একেবারে স্বচ্ছ হয়, গণতান্ত্রিক হয়, জনগণের নাগালের মধ্যে থাকে, বিচার যাতে জনগণের কাছে পৌঁছে, সেই রকম কিছু করতে চান। তো তার জন্যই আপনি সচিবালয় চেয়েছেন, তার জন্যই আপনি বলেছেন যে দলবাজি করে বিচারক নিয়োগ করা চলবে না, বিচারক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে। হয়েছে, বরঞ্চ ওই অধ্যাদেশ দুটো বাতিল হয়ে গেছে, 4টা অধ্যাদেশ বাতিল হয়েছে। আমি মাঝে মাঝে এরকম বলি, আমরা অনেকেই বিলাসিতা করে বলি বলেন, ফ্যাশন করে বলি বলেন, আমরা বলি যে অন্তর্বর্তী সরকার যা যা করেছে সংস্কারের 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু 133টা অধ্যাদেশ যারা যেগুলো জারি করেছিল তার একটার বিরুদ্ধে আমি এখন পর্যন্ত কাউকে কথা বলতে দেখলাম না। আমি মানি ওর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বদলাও, রাস্তার নাম বদলাও, কোনো বিশেষ জায়গার একটা বিশেষ পরিবর্তন করো, এই ধরনের ঘটনাগুলো সংস্কারের অংশ নয়। কিন্তু সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ঠিক ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু কিন্তু এই 4 মাসের মধ্যেই সব কিছু করা সম্ভব ছিল। ওনারা কি বলছেন, আমরা এর চাইতে আরও ভালো করে করতে চাই। আমি তখন বলি যতটুকু ভালো হয়েছে ততটুকু নিতেন,
তারপরে আরও ভালো করতেন, তাহলে মনে হতো আসলে আপনারা ভালোটা নিয়েছেন, আরও ভালোতর শ্রেয়তর আরও উন্নত জিনিস করবেন। কিন্তু আপনি তো কিছুই নেননি, বরঞ্চ বাদ দিয়ে দিয়েছেন এবং এমন জিনিস করেছেন যেটা সবচেয়ে বড় বিতর্কের ব্যাপার ছিল। আমি কি চাই, এই যে এতগুলো বছর বাংলাদেশ, প্রায় ৫৫-৫৬ বছর একটার পর একটা স্বৈরতন্ত্রই তো আসছে, ফ্যাসিবাদী আসছে, পরিপূর্ণ গণতন্ত্র তো আমরা কখনো পাইনি। আমি এমন আইন করতে চাই, এমন ব্যবস্থা করতে চাই যেন আবারও স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারি। কিভাবে হবে? আইন বানালে হবে? সবচেয়ে ভালো আইন লিখে দেন, এক রাতে হঠাৎ করে সে গভীর রাত্রে সামরিক বাহিনীর লোকজন গিয়ে উর্দি পরে বন্দুকের মাথায় আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বন্দি করে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আজ থেকে দেশে সামরিক শাসন জারি করা হলো। তখন কি করবেন? কোনো আইন তো আটকাতে পারবে না। সেই আইন আটকাবার জন্য সেইটা দরকার ছিল যাতে সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া এমন একটা জায়গায় পৌঁছে, যেরকম ধরেন আমি যদি বলি আমেরিকার কোনো মানুষ যদি বলে, এখানে এরকম হয়েছিল, প্রেস ক্লাবে দুজন আমেরিকান সাংবাদিক এসছেন, তখন এরশাদের আন্দোলন চলছে, সবাই বলে কী ব্যাপার তোমরা মার্শাল ল, সামরিক আইন, এগুলোর বিরুদ্ধে এত কথা বলো। তো সাংবাদিকরা বলছে আচ্ছা আমেরিকাতে যদি মার্শাল ল হয় তাহলে কীরকম হবে? আমেরিকান সাংবাদিক দুজন হো করে হেসে উঠেছে। এরা তাকিয়ে আছে, সাংবাদিক জবাব দিক, ওরা তো আর জবাব দেয় না, ওরা হাসি দিয়ে শেষ। বললে ব্যাপার কি, জবাব দাও। বললো আরে আমি তো জবাব দিলাম হেসে, আমেরিকাতে যদি কেউ বলে সামরিক আইন হচ্ছে, হাসতে হাসতে লোকের শেষ হয়ে যাবে। সামরিক আইন আবার কি? ওরা সামরিক আইন দিয়ে দেশ চলে তা ভাবতেই পারে না। আর আমাদের দেশে সামরিক আইন যখন হয় তখন মানুষ মিছিল করে, কারফিউ দেখতে যায়, সামরিক বাহিনীকে পারলে ফুলের মালা দিতে থাকে। মানুষের এই মানসিকতা, মানুষের এই মনন যখন বদলাবে, সমগ্র রাজনীতির মনন যখন বদলাবে, তার কাঠামো যখন বদলাবে, বডি পলিটিক্স যখন বদলে যাবে, তখন আপনি আশা করতে পারেন একটা ভালো কিছু হতে পারে। সেই রকম কিছু হচ্ছে। তা যদি হয় তাহলে এতগুলো অধ্যাদেশের, যেই অধ্যাদেশগুলো হওয়ার দরকার ছিল সেইগুলো এতদিন ধরে সাসপেন্ড রেখেছেন কেন? বলছেন, যেমন সেদিন আমার এক টক শোর মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করেছি, তিনি বললেন যে এই যে বাজেট সেশনটা হবে, বাজেটের পরে আমরা ওই সবগুলো ধরবো। সেই বাজেট সেশন একটা না দুইটা না তিনটা, কয়টা শেষ হবে তা কি আমি জানি? যেরকম করে বলছেন সেই রকম করে কি করতে পারবেন? সেরকম যদি না পারেন তাহলে তো আমাকে বলতে হবে, আমাকে যথাযথ জায়গায় দাঁড়াতে হবে এবং সময় মতো বুঝতে হবে। আমি আজকে পত্রিকায় পড়লাম, আপনারাও পড়েছেন, আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। পড়েছেন? কথা ঠিক? কবে থেকে ঠিক? এই উপলব্ধি কবে হলো? যেদিন ভোটের রায় ঘোষণা করা হয়েছিল সেদিন বুঝতে পারেননি? এই বুঝতে 4 মাস লেগে গেল। তাহলে আরো কি কি জিনিস বোঝেননি যে আরো 44 মাস লাগবে? এরকম হতে পারে না? কাউকে ছোট করছি না, যিনি বলেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি। একজন জ্ঞানী মানুষ, ভালো মানুষ, এবং তিনি রাজনীতি আন্তরিকভাবে করেন। সব মানবার পরে আমি বলছি এটা এমন একটা জিনিস, এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা এত কথা বলি, আমাদের মধ্যে কত আবেগ আছে, আমরা কিভাবে জীবন দিয়েছি, এই রকম লড়াই সারা বিশ্বে কম হয়েছে যে সরাসরি বুক চিতিয়ে বুকের মধ্যে গুলি নিয়ে নেয়। দেখান এই উপমহাদেশের মধ্যে, দেখান পৃথিবীর মধ্যে কটা দেখাতে পারবেন? সেই কাজ করে আমরা দেখিয়েছি, যেটা যে বলে না সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে নয়, জ্বলে পুড়ে মরে সরকার তবু মাথার অবাক নয়। আমরা মাথা নত করি নাই। আমাদের নামে ব্রিটিশরা দোষ দিয়েছে, ওরা ভীরু কাপুরুষ, খালি পরচর্চা করে মিথ্যা কথা বলে, এই বাঙালিদের দিয়ে কিছু হবে না। কিন্তু বাঙালি যে সাহসিকতা দেখিয়েছে, বাঙালি যে কমিটমেন্ট দেখিয়েছে, বাঙালি তার অঙ্গীকারের সাথে যে এখন পর্যন্ত আছে, সেটা অনন্য। আপনারা হয়তো অনেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, অনেকে দেখেননি। মুক্তিযুদ্ধের 1 বছরও যায়নি, তার মধ্যে সারা দেশের মধ্যে 16 ডিভিশন হয়ে গেছে, লুটপাট চলেছে, মুক্তিযোদ্ধাদের বদনাম হয়েছে, মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগ জোর করে টেনে টেনে লম্বা করেছে, কিন্তু চেতনা বলতে কিছু ছিল না। সবাই বুঝেছে ওটা রিলিফ চুরি, ওটা কম্বল চুরি, ওটা ভোট ডাকাতি, ওটা অন্যায়, অনাচার, অবিচার। ওগুলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সেই চেতনার জায়গা ওরকম করে শেষ হয়ে যখন গেছে, আজকের দিকে যদি তাকান তাহলে দেখবেন 2 বছর পার হয়েছে, তবু জুলাইয়ের চেতনা কিন্তু মরছে না। জুলাইয়ের চেতনা মানুষ ধারণ করে আছে এবং এখনো বলে জুলাইয়ের সেই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সেই বাস্তবায়ন কীরকম করে হবে? সংস্কার পরিষদ তো করবে না, করবে? ও তো বাতিলই করে দিয়েছে।
আচ্ছা বলেন তাহলে, সংস্কার পরিষদ বাদ দিয়ে এই বাজেটের পরেই যদি সাধারণভাবে সংবিধান সংশোধন করে পরিবর্তনগুলো করা হয়, তাহলে এই বিরোধী দলের টেবিলে যারা যারা বসে আছেন তারা কি করবেন? হরতাল ডাকবেন? আন্দোলন করবেন? রাজপথে নামবেন? কি করবেন? এইখানে বক্তৃতার সময় আমি দেখি মাঝে মাঝে বেশ গরম বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা করা হয়, কিন্তু সংসদের মধ্যে তো প্রতিনিয়তই বলছেন আমরা আপনারা একসাথে কাজ করব, এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে অনেকেই বেশ ক্লান্ত পর্যন্ত হয়ে পড়েন। পপুলিজম কি একটা পপুলার পলিটিক্স? পপুলিজম কি সবসময় ভালো? লোক তুষ্টিবাদ, লোক রঞ্জনবাদ যা বলা হয় সেটা মানুষকে দেখানোর জন্য করা হয়, তার সাথে সাপোর্টিভ বাকি যদি না থাকে। আপনি উপরে সৎ লোক একজন যদি হলো, তারপরে নিচের সবগুলো যদি চাঁদাবাজি করে দখলদারিত্ব করে, তাহলে সেটা সৎ লোকের শাসন হবে? যদি একটা গাছ, একটা বাগান, 50টা গাছের মধ্যে 49টা হয় জাম গাছের, একটা হয় আম গাছ, ওটা কি আম গাছ থেকেই জাম গাছ? আজ প্রশ্ন সেটাই আসছে। আমাদের পরিবর্তনটা কেবল একটা ব্যক্তির মধ্যে দিয়ে নয়, একটা ব্যক্তিকে দেখানোর মধ্যে দিয়ে নয়, আমাদের পরিবর্তন করে ব্যক্তিবাদ, ব্যক্তি চর্চার জন্য নয়, আমরা সমগ্র ব্যবস্থাটা মধ্যে দিতে চাই। এমন ব্যবস্থা করতে চাই যেই ব্যবস্থায় সবাই সবার মতো সুখে থাকতে পারবে, সবাইকে সুখ যাতে পায়, তার ব্যবস্থা তার কাছে যাতে পৌঁছে দেয়, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি হয়, আমি মনে করি তাহলে জুলাইয়ের আবেগ দিয়ে কেবল আপনি চলতে পারবেন না। এখন তার সাথে বিবেচনা লাগবে, তার সাথে কর্মসূচি লাগবে, এমন কিছু লাগবে যাতে আপনি যা বলছেন সেটা বাস্তবায়িত করতে পারেন। আমি আবারও বলি, আমেরিকাতে কিংবা ইউরোপের কোনো দেশে মার্শাল্লাহ হবে, কেউ ভাবেন এখানে যারা বসে আছেন হতে পারে আগামী কোনো কারণে। এত বড় ক্রাইসিস হলো ব্রেক্সিট নিয়ে, এত বড় ক্রাইসিস হলো, কতগুলো ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হলো, ওই মার্শাল্লার কথা তো কেউ ভাবে না, কিন্তু আমরা ভাবি। আমাদের ভাবনাটা ওই বদলানো সবাই মিলে যদি করতে পারি, তাহলে আমরা সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। আমি মনে করি আজ এইটাই আমাদের দরকার। একটা সত্যের কাছে থাকতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে পারতে হবে, সত্যকে চিনতে পারতে হবে। সেই সত্য মানে কি? সঠিকতা, যেটা করলে সত্যি আমি জিতে যেতে পারি, সামনের দিকে যেতে পারি। এদিক দিয়ে বলবেন একটা কথা, ওই দিক দিয়ে আরেকভাবে আরেক রকম আচরণ হবে, তাহলে কিন্তু চলবে না। সংসদ এখন কি অবস্থায়? সরকারি দল তার মতো চলছে, কোন পথে চলছে জানি না। বাজেট একটা করেছে, সেই বাজেটে 7.5 লক্ষ কোটি টাকা যদি তার বাজেটের অঙ্ক হয়, তার মধ্যে 5 লক্ষ কোটি টাকারই কোনো খবর নাই। কোথায় পাবেন টাকা? এগুলো বাস্তবায়ন হবে? নতুন করে খালি ইয়ের কথা বলা হচ্ছে, কৃচ্ছতার কথা বলা হচ্ছে, নতুন নতুন ট্যাক্সের জায়গায় বারবার কথা বলা হচ্ছে, এবং বোঝা যাচ্ছে মানুষের উপরে চাপ ক্রমাগত বাড়তে থাকবে। আমি মানি সরকারের কাছে টাকা নেই, আমি মানি দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, তাইলে এই জায়গায় আসতে যে আমার দেশ এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি খালি লোকের মতো আবার রাজনীতির যে কর্মসূচি আছে সেগুলোই বাস্তবায়ন করব, এরকম শক্তি আমার নাই। আপনি যে ফ্যামিলি কার্ড বলেছেন, আপনি যে খাল খননের কর্মসূচি বলছেন, আপনি যে কৃষক কার্ড বলছেন, সবগুলোর ইকোনমিক্স করা আছে। এরপরে রিপোর্ট নিয়ে শেষে বলবে হ্যাঁ আমাদের সব ডেটা করা আছে। তারপর আপনি জিজ্ঞেস করে ডেটাগুলো দেন, তখন বিবিএসের কথা বলবে নিজেদের কাজ করা আছে। এইরকম একটা জিনিস চাই যার পরিকল্পনা সঠিক। তা যদি না হয়, একবার যদি হিট ব্যাক করে, তাহলে বুঝবেন এই দেশের মধ্যে সর্বনাশ। কথা আর লম্বা করবো না, বেশি লম্বা হয়ে গেল হতো। আমি শুধু এটা বলতে চাই, আজকের দিনের আত্মোপলব্ধি হচ্ছে নিজেকে ভালো করে বোঝা। নিজেকে যখন বুঝছেন, তখন সেই আপনি যে দল করেন সেই দলের উপলব্ধিটা কি, আপনি কি মনে করেন এই মুহূর্তে এই সরকারের সম্পর্কে আপনার অ্যাটিটিউড কি? আপনি কি পজিশনে, নাকি আপনি অপোজিশনে, নাকি আপনি মাঝামাঝি? আপনি কি সংসদের মধ্যে গিয়ে সরকারের প্রশংসা করবেন আর বাইরে গিয়ে বিরোধিতা করবেন, সেটাই আপনার রোল? নাকি আপনি মনে করবেন একটা অন্যায় যদি হয়, আপনার ভোটেই যদি কেড়ে নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে রাজপথে নামবেন? নামলে কবে, কিভাবে, সবই আস্তে আস্তে ভাবতে হবে। আমি মানি যারা অপোজিশনে আছেন তারা সবাই ঋদ্ধ, প্রাজ্ঞ, বিজ্ঞ, এদের অভিজ্ঞতা খুব কম নয়। যদিও সংসদের মধ্যে অভিজ্ঞ লোক 4-5টাই আছে তাদের দেখি, এবং গণ আন্দোলনের দিক থেকেও তারা খুব বেশি দিন সিদ্ধ হননি, কিন্তু তারপরেও তাদের যে চর্চা, তাদের যে অনুশীলন, সেই অনুশীলন এবং চর্চার প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি এরা সম্ভব একটা যথাযথভাবে কর্মসূচি নির্ণয় করে তারই মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারলে সেটাই আপনাদের যথার্থ উপলব্ধি হবে। নইলে
আগামী 5 বছর কি মনে করেন আপনারা? আর একটা জুলাই অভ্যুত্থান হবে 5 বছরের মধ্যে? এটাই সবচেয়ে খারাপ কথা বলেছেন যে আপনারা হতাশ। হতাশ কেন হবেন? আপনি হতাশার মধ্যে আসার চাষ করবেন, সেটার নাম রাজনীতি। রাজনীতি কখনো প্রতিকূল অবস্থার মধ্যে নাও পাওয়ার হয়। রাজনীতি সবসময় প্রতিকূল অবস্থাকে অনুকূল করবার জন্য লড়াই করা। সেই লড়াইটাই করবেন। না আপনাকে দাঁড়াতে হবে না, বসে আমি জানি না কেন দাঁড়িয়েছেন। না আমার কথার মধ্যে বললে ইয়ে হবে না, পরে আপনি যদি সুযোগ পান তাহলে বলবেন, কারণ এখানে তো ওই সিস্টেমটা আছে বলে আমি জানি না। আমি বলছি সবচাইতে খারাপ পরিস্থিতিতেই তো আমরা লড়াই করেছি। আমরা জিতেছি কখন? যখন সবাই বলছিল শেখ হাসিনা বাপরে শেখের বেটি, একে কেউ নড়াতে পারবে না, তাকে নড়িয়েছি আমরা। পাকিস্তান আর্মি কত শক্তিশালী, ওকে কেউ কিছু করতে পারবে না, তাদের পরাজিত করেছি আমরা। তার মানে সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জেতার যে ইতিহাস বাঙালিদের মতো অন্য সবার নাই। তো আমরা তো তাই করতে চাই। আজকেও যে পরিস্থিতি যদি প্রতিকূল যায়, তার পক্ষে তার বিপক্ষে যখন যেখানে দাঁড়ানো দরকার দাঁড়িয়ে সেই লড়াইটা আমাদের করতে হবে। আজকের উপলব্ধিটা এরকমই হবে, এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি।